আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যিনি এখনো আমাকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটা ইভেন্টে হোস্টিং করার মতো সুযোগ করে দিয়েছেন। আমি শারমিন আক্তার ফেনী থেকে বলতেছি, ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। দেশ এবং প্রবাস থেকে যারাই যুক্ত হয়েছেন সবাইকে সদর অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও আমাদের চমৎকার মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সবারই মেন্টর, সবারই আইকন, প্রত্যেকেরই পথ চলার দিক নির্দেশক আমাদের শাহজাহান হাজি ননি স্যার, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর টপিকস নিয়ে জুম মিটিংগুলো পেয়ে থাকি। স্যার কিন্তু শত ব্যস্ততার মাঝে আমাদেরকে প্রত্যেকটা দিন 9টার মিটিং এ লিংক ওপেন করেন। তাহলে উনি যদি ওনার কাছ থেকে অনেক ব্যস্ততার মাঝে লিংক ওপেন করতে পারে, আমরাও চেষ্টা করব স্যারের এই ইভেন্টকে সার্থক করার জন্য। আমরা প্রত্যেকে চেষ্টা করব পার্সোনালি লিংকটা শেয়ার করে দেওয়ার জন্য, যেহেতু আমাদের বাংলাদেশে নির্বাচনের জন্য অনেকে নির্বাচনমুখী হয়ে আছেন। তো নির্বাচন যেহেতু শেষ, আমাদেরকে আমাদের কাজে ফিরে আসতে হবে। আমরা তো কেউ আর রাজনীতির সাথে যুক্ত না, আমাদেরকে আমাদের কর্ম করে চলতে হবে। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব লিংকটা শেয়ার করে দেওয়ার জন্য। যেহেতু আমাদের এখানে 1000 পার্টিসিপেট যুক্ত হওয়ার জন্য অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা সবাই চেষ্টা করব যে পার্সোনালি লিংকটা শেয়ার করে দেওয়ার জন্য। তো আপনারা প্রত্যেকে জানেন এবং কি ব্যানারে দেখতে পাইছেন, আজকে আমাদের স্পিকার হচ্ছে যে হারুনুর রশিদ স্যার সিঙ্গাপুর থেকে। তিনি কিন্তু ডিএক্সএন সিস্টেমে 6 নাম্বার পজিশনে আছেন, যেটা হচ্ছে সিনিয়র স্টার ডায়মন্ড। তার স্বপ্নের পজিশনের 2 ধাপ উপরে। তো আমরা একজন সফল ব্যক্তি থেকে জেনে নেব যে আমরা বিজনেসটা করার জন্য কিভাবে মাইন্ডটাকে সেট আপ করবো। বিজনেস করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে মাইন্ড সেট আপ। যখন আপনার মাইন্ডে সেট আপ করবেন বিজনেস করার জন্য, এরপরেই তো আপনি কাজগুলো করতে পারবেন। তো আমরা সবাই চেষ্টা করব লিডার কথা বলার আগে আমাদের সকল বিজনেস পার্টনার যেন মিটিং এ যুক্ত হতে পারে। এজন্য আমি সবাইকে পার্সোনালি এখানে যারা লিডার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু চেষ্টা করেন যে আমাদের লিঙ্কগুলো শেয়ার করে দেওয়ার জন্য। কারণ আজকে আমাদের চমৎকার টপিকস, আমরা অনেকে ভুলে গেছি যে আজকে আমাদের মিটিং আছে। হয়তো কালকে হয় নাই দেশের পরিস্থিতির কারণে, আজকে তো আমাদের মিটিং কন্টিনিউ হবে। তো আপনারা যারা লিডার আছেন তারা একটু চেষ্টা করেন, তাহলে আমাদের অনেক পার্টিসিপেট এখানে যুক্ত হতে পারবে। মাত্র 187 জন, তার মানে আমরা যে যেগুলা যুক্ত হয়েছি তারা যদি চেষ্টা করি একজন একজন করে লিঙ্কটা শেয়ার করে দিই, এখনো আমাদের 500 পার্টিসিপেট যুক্ত হওয়া সম্ভব। তার মানে যারা লিডার আছেন তারা একটু কাউন্সিলিং করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি একটু কাউন্সিলিং করেন, আমরা লিডার কথা বলার আগে যেন যুক্ত হতে পারি। তো আজকের স্পিকার আপনি যদি ফ্রি থাকেন, আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে ওয়েলকাম আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটি ইভেন্টে যুক্ত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং স্পেশালি ধন্যবাদ আমাদের সবার প্রিয় মেন্টর, সবার আইকনিক লিডার শাহজাহান হাজি ননি স্যারকে। এছাড়াও আজকে হোস্টিং করলেন আমারই টিমেরই স্টার এজেন্ট শারমিন আপু, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রতিটা মানুষকে আমার অন্তঃস্থল থেকে স্পেশালি ধন্যবাদ। তো কি আমাদের কি এখনো রাজনীতি সে ঘোর কাটে নাই, তাই না?
সো রাজনীতি তো অলরেডি আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা আবেগের একটা জায়গা, এটা ভালোবাসার একটা জায়গা। আর আপনারা এটাকে এনজয় করবেন বলেই তো গতকাল আমরা মিটিংটা করি নাই। গতকাল মিটিংটা আমাদের কন্টিনিউ করার কথা ছিল, কিন্তু আমি স্যারকে বললাম যে স্যার আজকে মিটিং করার দরকার নাই, বিকজ এই যে সিচুয়েশন এর ভিতরে মিটিং করলে হয়তো বা এটা মানে একটু বেশি হয়ে যায়। দ্যাটস আপনাদেরকে তো একটা দিন সুযোগ দিছি, তারপরেও এখনো পর্যন্ত যদি আপনার সেখানে যদি আটকে থাকেন। রাজনীতি অলরেডি আমরা আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি সফলভাবে। সফলভাবে কি আমরা সাকসেস হয়েছি, ওকে। এখন ওই পার্টটা বাদ, ওই পার্টটা এখন বিজনেসের সাথে জড়িয়ে ফেললে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতি হবে। আমরা মনে করি যে একটা দিন দুইটা দিন আলসামি করলে কি এমন হবে, একটা দুইটা দিনে তো আর কোনো ক্ষতি হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা এইটা জানি না, একটা দুইটা দিনে একটা মানুষ একটা মাস পিছিয়ে যায়, 2টা মাস পিছিয়ে যায়। মানে একটা দুইটা দিন অলসতা করার কারণে তার কি অ্যাক্টিভ বিজনেস পার্টনার গুলো আনঅ্যাক্টিভ হয়ে যায়, আলটিমেটলি কিন্তু আমাদের ক্ষতি। সো আমি রিকোয়েস্ট করব যারা লিডার আছেন, আজকে যে ইম্পর্টেন্ট যে টপিকস নিয়ে আমরা কথা বলবো, আপনারা জানেন মাইন্ড সেট আপ। এই যে বর্তমান যে রাইট নাও যে সিচুয়েশন, যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এর এই যে পরিস্থিতি, এটার জন্য কিন্তু আজকে মানে বর্তমান রাইট নাও যে প্রেক্ষাপটে, এইটার সাথে আজকে মিটিংটা কিন্তু খুব বেশি কিন্তু আপনার কাজে লাগবে, খুব বেশি কিন্তু এক কথা আমরা বলতে পারি যে এইটার সাথে সময়, সময়ের যে প্রেক্ষাপট, এই সময় অনুযায়ী একটা মিটিং আর কি আমরা আজকে করাইতে যাচ্ছি মাইন্ড সেট আপ। মানে প্রত্যেকটা মানুষের ভিতরে এখন শুধু ঢুকে আছে ইলেকশন ইলেকশন ইলেকশন। কারণ অলরেডি আমরা পাস, অলরেডি কি পাস ফেল কে করছে আমরা জেনে গেছি, তাই না? তারপরেও যদি এখন সারাদিন আমরা ওইটা নিয়ে টেনশন করি, দিন শেষে আপনার বিজনেস আপনাকেই করতে হবে, আপনার দল কিন্তু করে দিবে না, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আবেগ, ইমোশন সবকিছু ছেড়ে ফেলে আমাদের বিজনেসে মন দিতে হবে, বিজনেসটাকে ভালোবাসতে হবে, বিজনেসটাকে অ্যাক্টিভলি গ্রহণ করতে হবে, এটার ভিতরে ঢুকতে হবে। যদি আমরা এটার ভিতরে না ঢুকতে পারি, এই মাসে অলরেডি 13 দিন শেষ, আর আসছে কয়দিন? 15 দিন। তো আমরা যদি এভাবে যদি কাটাইতে থাকি, টাইটুই টাইটুই করে যদি চলতে থাকে, তাহলে আলটিমেটলি ক্ষতিকার। কমেন্ট বক্সে একটু লিখেন তো দিন শেষে ক্ষতিকার। So আমাদের প্রত্যেকের জায়গা থেকে সিরিয়াস হওয়া দরকার, এবং প্রত্যেকের জায়গা থেকে আমাদের মিটিং এর লিঙ্ক গুলো 1 বাই 1 শেয়ারিং করা দরকার। এখানে আপনার 10 জন থাকলেও আমি কথা বলবো, আমি কিন্তু কথা বলা বন্ধ করছি না। 100 জন থাকলেও আমি কথা বলবো, 500 জন থাকলেও আমি কথা বলবো। তার মানে আপনার টিমের যদি 10 জনের জায়গায় 20 জন থাকে, বেনিফিটটা আপনারই হতে পারে। আজকে মিটিংটা তার লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে, পারে না? তো আপনার অলসতা না করে অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে আপনাদের যতগুলো বিজনেস পার্টনার কাউন্সিলিং করবেন 1 বাই 1, ইনশাল্লাহ। আমাদের যেহেতু সময় আছে, সুযোগ আছে, নো প্রবলেম, আপনারা ট্রাই করেন। এবং পাশাপাশি আমি একটু দেখতে চাচ্ছি কে কোন কান্ট্রি থেকে আমাদের সাথে যুক্ত আছেন। প্রত্যেকের জায়গা থেকে আমরা একটু কমেন্ট বক্সে লিখি, এবং পাশাপাশি প্রত্যেকের জায়গা থেকে যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন, আমি রিকোয়েস্ট করব কেউ দৌড়াদৌড়ি করবেন না, স্থির হয়ে থাকবেন। আজকে খুব বেশি ইম্পর্টেন্ট একটা মিটিং আমরা করতে যাচ্ছি, আপনাদেরকে দিতে যাচ্ছি। হয়তোবা হয়তোবা সবাই হচ্ছে ইলেকশন নিয়ে ব্যস্ত আছে, দ্যাটস জয়েনিং করতে পারে নাই, তবে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ। তো আসেন, আমি হাওয়া রশিদ, রাইট নাও সিঙ্গাপুরে আছি, কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড 6 নম্বর পজিশনে আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মাইন্ড সেট আপ ফর সাকসেস। মানে ব্রেনটাকে সেট আপ করা দরকার, মাইন্ডটাকে সাকসেসের জন্য কিভাবে সেট আপ করা দরকার, এইটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের সাকসেসের জন্য কেন মাইন্ডটা সেট আপ করা দরকার, মাইন্ডটা কি জন্য সেট আপ করা দরকার, এই বিষয়টা এট ফার্স্টে আমাদের ক্লিয়ার থাকতে হবে। ব্রেন এমন একটা জিনিস, আপনার এই যে ব্রেন, এই ব্রেনটের এত পাওয়ার, এটাকে আপনি ইমাজিন করতে পারবেন না। মানে এটা যে এত শক্তি, এত পাওয়ার, আমরা অনেক সময় দেখা যায় যে এটাকে ছোট করে দেখি। মানে আমাদের যে ব্রেন, আমরাই আমাদের ব্রেনটাকে অকেজো করে ফেলি, আমাদের ব্রেনটাকে আমরা নিজেরাই ছোট করে দেখি, দ্যাটস ওয়াই কোনো কাজে লাগে না। এই সেম ব্রেনটাকে ইউজ করে কেউ দেখবেন প্রতিদিন 1 কোটি টাকা ইনকাম করছে, করছে না?
তো তার ব্রেনটে ওয়েট কি আপনার থেকে অনেক বেশি? না। এই সেম ব্রেন ইউজ করে কেউ প্রতিদিন 10 কোটি টাকাও ইনকাম করছে। এই সেম ব্রেন ইউজ করে আবার প্রতিদিন কেউ 200 টাকাও ইনকাম করছে। আবার এই সেম ব্রেন ইউজ করে কেউ টোটো কোম্পানি ম্যানেজার। বুঝেন নাই? তার মানে কথা হচ্ছে যে আপনার ব্রেনটাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন এইটা ইম্পর্টেন্ট। আপনার ব্রেনটাকে আপনি কিভাবে ইউজ করছেন এটা ইম্পর্টেন্ট। তো আমি ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে আমাদের মিটিংটা শুরু করবো ইনশাল্লাহ। ছোট্ট একটা গল্প দিয়ে আমরা শুরু করি। দেখেন ব্রেন কিভাবে কাজে লাগে। ইউএস এর একটা স্টোরি, এটা রিয়েল স্টোরি। ইউএসএ একটা মার্ডার কেসের আসামির ইউএস এর আইন অনুযায়ী, ল অনুযায়ী তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। বুঝেন বিষয়টা, ডিপলি বোঝার চেষ্টা করেন। যারা জয়েনিং করছেন থাকেন, কেউ দৌড়াদৌড়ি করিয়েন না, ধৈর্য ধরে মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। আর যারা জয়েনিং এখনো করে নাই আপনারা গ্রুপে স্ক্রিনশট দেন। তো আসেন, যে ইউএস এর নিয়ম হচ্ছে যে যদি কেউ একজনকে খুন করে কিংবা মার্ডার করে তাকেও খুন হইতে হবে কিংবা তাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এইটা হচ্ছে ইউএস এর ল, এটা হচ্ছে নিয়ম। এখন 25 বছরে একটা ছেলে আর একজনকে খুন করছে, আর একজনকে মার্ডার করছে, এখন তার কি, তাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। সবকিছু ফাইনাল, সবকিছু কোর্টে যাওয়ার পরে সবকিছু ফাইনাল হয়ে গেছে। জজ ঘোষণা করে দিছে, তার যে উকিল, সব মিলে ফাইনাল হয়ে গেছে। একটা ডেট ফিক্সড করছে যে অমুক দিন, অমুক দিন হচ্ছে আপনার হচ্ছে ফাঁসি হবে, এমন একটা ডেট ফাইনাল করছে। ফাইনাল করার পরে যেই দিন, ফর এক্সাম্পল আগামী 20 তারিখে কি ফাঁসিটা হবে, বুঝলেন, একটা ডেট দিস। এখন 20 তারিখে 4 দিন আগে, 4 দিন আগে তার কাছে তার উকিল, তার যে তার যে উকিল, তার প্যারেন্টস, তার আত্মীয় স্বজন কিংবা তার বাবা মা, পাশাপাশি ওই জায়গার ওই যে আপনার যে কারাগারের যারা আর কি দায়িত্বে যারা আছে সবাই মিলে তার কাছে গেছে। যাওয়ার পরে তাকে একটা জিনিস অফার করছে যে তুমি তো মারাই যাবে, আগামী 20 তারিখে তোমার ফাঁসি। বুঝেন, আগামী 20 তারিখে তোমার তো ফাঁসি হবে, কিন্তু ফাঁসি হইলে কিন্তু এখানে পেইন আছে, যন্ত্রণা আছে। কিসের যন্ত্রণা? ফাঁসি হওয়ার সাথে সাথেই তো মানুষ মারা যায় না। ফাঁসি হবে, তোমার গলার এই যে হাড় গুলো ভাঙবে, তোমার গলার শিরাগুলো ছিঁড়বে, তারপরে এটা ফাঁস লেগে যাবে, তারপরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, তারপরে তুমি মারা যাবে। এটা লং একটা প্রসেসিং, মানে 5 থেকে 7 মিনিট 10 মিনিট টাইম লাগতে পারে। এখন তুমি যেহেতু মারাই যাবে, তা আমাদের কাছে একটা বেটার অপশন আছে, তুমি চাইলে চুজ করতে পারো। দেখেন, তো বলছে বেটার অপশন আবার কি? বলছে আমাদের কাছে এক ধরনের একটা সাপ আছে, এটার নাম হচ্ছে কি, কুবরা। আপনারা অনেকে নাম শুনছেন, কুবরা। তো যদি এই সাপ তোমাকে ওই দিন কামড় দেয়, কিংবা যদি তোমাকে কি, মানে তোমাকে যদি কামড় দেয়, তুমি সাথে সাথে মারা যাবে 3 সেকেন্ডের ভিতরে। বিষয়টা বুঝছেন? এখন তুমি চাইলে ফাঁসির দড়িতেও ঝুলতে পারো, তুমি চাইলে সাপের কামড়ও খাইতে পারো। চয়েস কি তোমার, কিন্তু অপশন দুইটা, একটা হচ্ছে ফাঁসির দড়ি আর একটা হচ্ছে সাপের কামড়। এখন বেনিফিটটা কি? সাপের কামড় খাইলে 3 সেকেন্ডের ভিতরে তুমি মারা যাবে, অনলি পেইন, মানে অনলি তুমি পেইনটা নিবে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড তুমি যন্ত্রণা নিবে, তারপরে মারা যাবে। কিন্তু যদি তুমি ফাঁসির দড়িতে ঝুলো, তাহলে তোমাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট, হয়তো বা আরো বেশি সময় লাগতে পারে মারা যাওয়ার জন্য। সো তুমি যেহেতু মারাই যাবে, তো এত লং টাইম পেইন নিয়ে এত দরকার নাই, এত লং টাইম কষ্ট করে মারা যাওয়ার তো দরকার নাই। তখন সে আসামি চিন্তা করছে যে এটা তো রাইট, যেহেতু আমি মারাই যাব, সবকিছু ফাইনাল, তার মানে এখান থেকে বের হওয়ার তো কোনো অপশন নাই। তার মানে আমি যাতে সহজে মারা যাইতে পারি, এইটা আমাকে চুজ করতে হবে। ওকে, ডান। তো ঠিক আছে, আমি সাপের কামড়ই খাবো, আমি ফাঁসির দড়িতে ঝুলবো না। বিষয়টা বুঝেন, ডিপলি বোঝার চেষ্টা করেন মানুষের ব্রেন কিভাবে কাজ করে। তো 20 তারিখে সবকিছু ফাইনাল। ফাঁসির দড়িতে ঝুলার ফাঁসির দড়িতে ঝুলানোর ফাঁসির দড়িতে ঝুলানোর কি 5 মিনিট আগে সবকিছু রেডি, একদম এভরিথিং সব ডান। পাশে দাঁড়ায় আছে ডাক্তার, দাঁড়ায় আছে যদি কোনো প্রবলেম হয় আর কি, ডাক্তার দাঁড়ায় আছে, সায়েন্টিস্ট দাঁড়ায় আছে, তার সে উকিল দাঁড়ায় আছে, তার আত্মীয় স্বজন দাঁড়ায় আছে, সবাই ওয়েটিং করছে কখন ফাঁসি হবে। এবার 5 মিনিট আগে সবকিছু অ্যারেঞ্জমেন্ট, সবকিছু কমপ্লিট।
তাকে জিজ্ঞাসা করছে তুমি রেডি? ওকে রেডি, হাত পা সবকিছু চেয়ারের সাথে বেঁধে ফেলছে, বসাইছে। 3 মিনিট আগে একজন একটা সাপ নিয়ে, মানে কুবরাটা নিয়ে দেখছে যে মঞ্চের ওই পাশ থেকে, মানে ফাঁসি দেওয়ার জন্য তো একটা মঞ্চ থাকে, একটা স্টেজ থাকে, সেখানে যে তাকে বসাইছে, বসানোর পরে নিচে সবাই মানুষজন দাঁড়ায় আছে। তখন অন্য সাইড থেকে স্টেজে উঠছে একজন হাতে সাপ নিয়ে। হাতে সাপ নিয়ে উঠছে, সে দেখছে যে হাতে সাপ নিয়ে উঠছে, তার থেকে 4 হাত দূরে কিংবা 3 হাত দূরে মনে করেন দাঁড়াইছে। কয় মিনিট আগে? 3 মিনিট আগে, বিষয়টা বুঝেন। পরবর্তীতে 1 মিনিট আগে সে দেখছে কিন্তু তার সামনে সাপ, রেডি, সবকিছু রেডি। 1 মিনিট আগে মানুষের মানে একটা কালো কালো একটা নেকাব আছে, এটাকে পরায় দেয়। এটাকে কি বলে, মানে ফাঁসির আগে কালো একটা নেকাব দিয়ে এই গলা পর্যন্ত ঢেকে দেয়। সেম 1 মিনিট আগে তার গলা পর্যন্ত ঢেকে দিছে, সবকিছু ঢেকে দিছে। তার কাছে জিজ্ঞাসা করছে তুমি রেডি? রেডি। এবার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে, বুঝছেন সেকেন্ডের কাটা কি চলছে। 1 2 3 4 করতে করতে যখন টাইম শেষ হয়ে যায়, তখন কি হয়, যে সাপ নিয়ে দাঁড়িয়ে ছিল সেইখান থেকে সরে যায়। তার তার চোখে কিন্তু কালো কি, অলরেডি কালো কাপড় বাঁধা আছে, তার অলরেডি সে কিন্তু আটকে আছে, সে কিন্তু কিছু দেখছে না। সাপের জায়গায় আরেকটা ব্যক্তি এসে কি করে, এটাকে কি বলে, ওই যে আমরা, মানে এটাকে কি বলে, এই যে মেয়েরা যে ইউজ করে বোরকাতে, কি বুরুজ বলে নাকি সেফটি পিন বলে, যাই বলুক, ওইটা দিয়ে জাস্ট তার হাতে 2টা টুকা দিছে। বুঝেন বিষয়টা, জাস্ট 2টা টাচ করছে। এটা রিয়েল ঘটনা, এখনো পর্যন্ত গুগলে গেলে আপনারা পাবেন। জাস্ট 2টা টাচ করার সাথে সাথেই 3 সেকেন্ডের মাথায় মানুষটা মারা গেছে। বুঝেন বিষয়টা কিভাবে এখানে একটা মানুষের ব্রেন কাজ করে। সে কিন্তু কি সাপের কামড় খায় নাই, সাপে কিন্তু তাকে কামড় দেয় নাই, কিন্তু আলটিমেটলি 3 সেকেন্ডের মাথায় ওই মানুষটা মারা যায়। হাউ ইট ইজ পসিবল মাই ডিয়ার ফ্রেন্ডস? বিকজ অফ তার মাইন্ডসেট। এই যে 4 দিন আগে তাকে বলছে তোমাকে সাপে কামড় দিবে, 4 দিনের ভিতরে না হলো কয়েক হাজার বার চিন্তা করছে আমাকে সাপে কামড় দিবে, কামড় দিবে, কামড় দিবে। খাইতে ঘুমাইতে উঠতে বসতে, খাইতে ঘুমাইতে উঠতে বসতে একটা জিনিসই থিঙ্কিং করছে, সাপে কামড় দিবে আমি মারা যাব, সাপে কামড় দিবে আমি মারা যাব। ব্রেনটাকে এমন ভাবে সেট আপ করছে, এমন ভাবে রেডি করছে, একটা মানুষ জাস্ট ওই বুরুজ দিয়ে 2টা টাচ করছে, সাপে যে কামড় দেয় না পরপর 2টা সফল দেয় না, ওইভাবে জাস্ট একটা মানুষের টাচ করছে তার শরীরে। টাচ করার ক্ষেত্রে দেখা গেছে যে 3 মিনিটের মাথায় তো মানুষটা মারা গেছে। বিকজ অফ তার ব্রেনটার ভিতরে সিগন্যাল গেছে, সাপে কামড় দিছে, ব্রেনটা হয়ে গেছে শকড। ব্রেনটা কি হয়ে গেছে, আমরা অনেকে বললাম ব্রেন স্টক, যে ব্রেন স্টক করে মারা যায়, 3 সেকেন্ডের মাথায় মারা যায়। ইভেন মারা যাওয়ার পরে তার পোস্টমর্টম করে দেখে টোটাল বডিটা পয়জন হয়ে যায়, মানে টোটাল বডিটা বিষাক্ত হয়ে যায়। তাকে তো সাপে কামড়ই দেয় নাই, তাহলে টোটাল বডিতে পয়জন কিভাবে আসলো? সায়েন্টিস্ট অবাক, ওখানে যারা ডক্টর ছিল তারা অবাক, এটা কিভাবে পসিবল। এইটা পসিবল একটাই কারণ, সেটা হচ্ছে মাইন্ডসেট। আপনার এই ব্রেনটা এত পাওয়ারফুল, আপনার শরীরে বিষ ঢুকানো লাগবে না, আপনি ব্রেনটা থিঙ্কিং করলে অটোমেটিক আপনার শরীরে বিষ হয়ে যাবে। এত পাওয়ারফুল একটা মাইন্ডসেট। এই জন্য বলছে যে আমরা যেটা আমাদের ব্রেনটে কল্পনা করতে পারি, এটা আমরা বাস্তবে রূপ দিতে পারি। যেটা আমরা ব্রেনটে চিন্তা করতে পারি, এটা আমরা বাস্তবে রূপ দিতে পারি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ চিন্তাই করতে পারে না সে কি করবে। তার থিঙ্কিং লেভেলটাকে সবসময় ছোট করে রাখে। আমি প্রতিদিন 500 টাকা ইনকাম করবো, ওকে ফাইন। এই লেভেলের থিঙ্কিং লেভেল থেকে আমাদের কি বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। সো কি গল্পটা থেকে আমরা কি শিখলাম, আমাদের ব্রেনটের ভিতরে আমরা যেটা সেট আপ করবো এটা বাস্তবে রূপ দিবে, 110% রূপ দিবে। কিন্তু আমরা তো ব্রেনটা সেট আপ করতেই ভয় পাই। ভয় পাইলে হবে? বলেন, ভয় পাইলে হবে? তো আসেন, মাইন্ড সেট আপটা অ্যাকচুয়ালি কি দেখেন, পৃথিবীর ভিতরে যত বড় বড় ভবন, যত বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং সেট আপের আগে কিন্তু মাইন্ডটা সেট আপ করছে। সিঙ্গাপুরে এটা সব থেকে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বিল্ডিং বলা হয়, সব থেকে এক্সপেন্সিভ বিল্ডিং, সব থেকে এক্সপেন্সিভ হোটেল। 1 রাত থাকার জন্য $1000, 1 রাত থাকার জন্য $1000 পে করতে হয়। 1 রাত থাকার জন্য $1000 পে করতে হয় এই জায়গাটায়। আপনারা আবার ভিডিও অন করছেন কে? ভিডিও অন করলে তো সমস্যা।
আমাদের তো স্ক্রিন তো মানুষ দেখতে পারবে না, পারবে? তো আমরা ভিডিও অফ করে দিলাম। তো এই যে বিল্ডিংটা আমি যেটা বলছিলাম যে দেখেন, এই বিল্ডিংটা একটা মানুষ থাকার জন্য $1000 পে করতে হয়। এটা কোন দেশ জানেন? সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর একটা সময় ছিল জেলে, জেলে কিছুই ছিল না, তারা মাছ ধরে খাইতো। সেই জেলে, জেলের একটা দেশ যখন 1957 সালে স্বাধীন হয় এই দেশটা, তখন ওই স্বাধীন হওয়ার পরে মালয়েশিয়া তাদেরকে আলাদা করে দেয়, তারা নৌকা নিয়ে এই সাগরে মাছ ধরে ধরে খাইতো। তখন একজন প্রেসিডেন্ট, উনি কি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়, কন্টিনিউয়াসলি 29 বছর উনি শাসন করে এই দেশটা। 29 বছর পরে শাসন করার পরে এখন তার ছেলে দেশে আছে, মানে প্রধানমন্ত্রী হিসেবে, বুঝেন? 29 বছরের মাথায় জেলে দেশ থেকে তৈরি করছে ওয়ার্ল্ডের টপ 3 কান্ট্রির ভিতরে একটা। চিন্তা করেন, সিঙ্গাপুর সৌন্দর্যের দিক থেকে এখন নাম্বার 1, পাসপোর্টের দিক থেকে নাম্বার 1। এই যে জেলে পরিবার থেকে উঠে আসা, এই যে বিশাল একটা হিস্টোরি তৈরি করছে ওয়ার্ল্ডের ভিতরে সিঙ্গাপুর, একটা মানুষের মাইন্ড সেট আপ, অনলি একজন, এই কান্ট্রি গভর্নমেন্ট। এমন ভাবে প্ল্যানিং, এমন ভাবে তার ব্রেনটাকে সেট আপ করছে, ভাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু থাকা লাগবে না, শুধু ব্রেনটা সেট আপ করা দরকার। সেট আপ করার কারণে আজকে সিঙ্গাপুর কি জেলে থেকে উঠে এসে আজকে ওয়ার্ল্ডের ভিতরে টপ ধনী, ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে বিউটিফুল একটা সিটি, বিউটিফুল একটা কান্ট্রি। আপনি আপনার ব্রেনটাকে কিভাবে সাজাচ্ছেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে, মাই ডিয়ার ফ্রেন্ডস। ওয়ার্ল্ডের ভিতরে 2 ক্যাটাগরি মানুষ আছে, একটা হচ্ছে রিচ পিপল, একটা হচ্ছে পোর পিপল। এখানে গরিব আর ধনীকে বোঝানো হয় নাই, এখানে বোঝানো হয়েছে যে মাইন্ডসেট। একটা ক্যাটাগরি মানুষের রিচ থিঙ্কিং, মানে বড় লেভেলের চিন্তা ভাবনা। আর একটা ক্যাটাগরি মানুষের কি ছোট লেভেলের চিন্তা ভাবনা। যাদের ছোট লেভেলের চিন্তা ভাবনা এদেরকে বলে পোর মাইন্ডসেট। আর যাদের চিন্তা ভাবনা অনেক বড়, থিঙ্কিং লেভেলটা অনেক বড়, এদেরকে বলা হয় রিচ মাইন্ডসেট। এখন রিচ মাইন্ডসেটে মানুষগুলো কিভাবে কাজ করে দেখেন, আর পোর মাইন্ডসেটে মানুষগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি। যে যারা ওয়ার্ল্ডে সফল তারা কিভাবে কাজ করে। আজকে ওয়ার্ল্ডের ভিতরে যারাই সফল দেখেন, যে কোনো একটা কাজের সাথে একটা দুইটা তিনটা 5টা বছর লেগে থাকবে। আপনার ইনকাম আসলেও লেগে থাকবে, না আসলেও লেগে থাকবে। এই বান্দাগুলা এত নাছোড় বান্দা ভাই, হাল ছেড়ে দিবে না। এই বান্দাগুলো এত নাছোড় বান্দা, যাই হয়ে যাক হাল ছেড়ে দিবে না, কখনো বলবে না আমি পারি না, আমার দ্বারা হবে না, হচ্ছে না। 1 2 3 5 10 যত বছরই লাগুক একটা সিস্টেমের সাথে লেগে থাকবে, একটা সিস্টেম তৈরি করবে, দেন সে ঘুমাবে। তারপর প্রতি মাসে কি লক্ষ কোটি টাকা ইনকাম। এটা হচ্ছে রিচ পিপলের ফিলোসফি, একটা সিস্টেম রেডি করা, একটা সিস্টেম রেডি করা। কিন্তু পোর পিপলের ফিলোসফি কি? আজকে কাজে যাচ্ছি, কালকে যাচ্ছি, 2 দিন গেছি, যদি আমার ইনকাম না দেয় আমার মহাজন, আমার বস যদি আমার টাকা না দেয়, পরশুদিন থেকে আর কাজে যাব না। সর্বোচ্চ 1 মাস, 1 মাস ওয়েট করবো স্যালারির জন্য, 1 মাস পরে যদি ইনকাম না দেয়, 1 মাস পর থেকে ওই কোম্পানি বাদ আর একটা কোম্পানিতে ঢুকবো। তারা রাজমিস্ত্রি, তাদেরকে বলেন যে ভাই আমি কাউকে ছোট করছি না, আমি নিজেও জব করি, আমি নিজেও অন্যের গোলামি করি, আমি কাউকে ছোট করছি না, জাস্ট বুঝার ট্রাই করেন আমাদের সাথে কি ঘটে, আর যারা রিচ পিপল তাদের সাথে কি ঘটে। আমরা কি করি, রাজমিস্ত্রি কাজ করছে, ওকে গুড, রাজমিস্ত্রি কাজে আজকে গেলাম, কালকে গেলাম, যদি পরশুদিন থেকে আমাকে ইনকাম না দেয়, মানে 2 দিনের টাকা বাকি রাখছে, 3 দিনের মাথায় যদি না দেয়, 4 দিনের মাথায় আমি আর তার কাছে যাব না। এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু ল। একটা রিক্সা চালককে আপনি বলেন যে ভাই আমাকে 1 মাস আপনি ব্যাগ আর ভাড়া দেন, মানে 1 মাস আপনি ফ্রিতে আমাকে সার্ভিস দেন, 1 মাস আমি আপনাকে টাকা দিব না, কিংবা 1 মাসের টাকা আপনি বাকি রাখেন, সে আপনাকে দেখলে কি অন্য রাস্তা দিয়ে পালাবে। তার মানে আমরা যারা পোর মাইন্ডসেট, আমাদের চিন্তা ভাবনা প্রতিদিন ইনকাম করব, প্রতিদিন খাবো, দ্যাটস ফাইন। 1 মাস ইনকাম করবো, 1 মাস খাবো, দ্যাটস ফাইন, দ্যাটস গুড। এইটাই হচ্ছে আমাদের লাইফ স্টাইল। তো আমরা চিন্তা করতে পারি না যে একটা সিস্টেম রেডি করার জন্য আমাদের 6 মাস বেগার খাটতে হবে, আমাদের একটা বছর বেগার খাটতে হবে, 2টা বছর বেগার খাটতে হবে, একটা দুইটা 3টা বছর বেগার খাটার পরে, ফ্রি খাটার পরে যদি একটা সিস্টেম রেডি করতে পারি, দেন আগামী কয়েকশো বছর এই সিস্টেম থেকে নন স্টপ আমার ইনকাম আসবে, কন্টিনিউয়াসলি ইনকাম আসবে। এই থিঙ্কিং লেভেলটা আমরা করতে পারি না, মানে এটা আমাদের ব্রেন ভিতরে কাজ করে না। আমাদের চিন্তা ভাবনা ভাই, একদিন যদি আমি কাজ না করি আমার খাওয়া হবে না, একদিন যদি আমার শরীরটাকে ইউজ না করি খাওয়া হবে না।
যারা পোর মাইন্ডসেট এরা কি মাথার নিচে শরীরটাকে ইউজ করে, মানে গলার নিচে যে শরীর এটাকে ইউজ করে যতক্ষণ কষ্ট করা যায়, যতক্ষণ পেইন দেওয়া যায় এইটা ইউজ করে, তারপরে কি একটা সময় যে যখন শরীর চলবে না, ইনকাম করা বন্ধ হয়ে যাবে, ইনকাম বাদ দিয়ে দিবে। কিন্তু যারা রিচ পিপল এদের থিঙ্কিং দেখেন, এরা এরা এদের সিস্টেমটা একবার রেডি করার পরে সে পৃথিবীতে থাক বা না থাক, সারা জীবন তার ইনকাম নন স্টপ চলতে থাকবে। এখন আপনার কাছে আমার কোশ্চেন, আপনি কোন ক্যাটাগরিতে আছেন? একটা সিস্টেমের সাথে আপনি লেগে থাকবেন, নাকি হতাশ হয়ে বাদ দিয়ে দিবেন, নাকি আপনি ওই ওই হচ্ছে রাজমিস্ত্রির মতো, তারপরে যারা জব হোল্ডার এদের মতো, যারা হচ্ছে হচ্ছে আপনার এই যে দিন মজুরি এদের মতো আপনি চিন্তা ভাবনা করবেন যে প্রতিদিন ইনকাম করব, প্রতিদিন খাবো? না, ডিএকশন সিস্টেমে আপনার সফল হইতে গেলে মিনিমাম এখানে একটা টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে। মিনিমাম একটা লং টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছর হইতে পারে। তার মানে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতদিনে সফল হবেন। এর আগে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে শেষ। এর আগে যদি আপনি বিজনেস ছেড়ে দেন তাহলে শেষ। এখন আপনি বলেন যে আপনি কোন ক্যাটাগরিতে আছেন, নাম্বার 1 রিস্ক, নাম্বার 2 পোর, কোন ক্যাটাগরিতে রাইট নাও আছেন, আর কোন ক্যাটাগরিতে আপনি ফিউচারে নিজেকে দেখতে চান? এইটা হচ্ছে আপনাদের কাছে আমার কোশ্চেন। রিস্ক নাকি পোর, আমরা আমরা কোন ভাবে নিজেকে তৈরি করবো বলেন? কোনটা, নাম্বার 1, নাম্বার 2? রিচ পিপল হিসেবে নিজেকে দেখতে চাই, নাকি আমরা পোর পিপল হিসেবে দেখতে চাই? যদি আমরা রিচ পিপল হিসেবে দেখতে চাই, আমাদের থিঙ্কিং লেভেল চেঞ্জ করতে হবে, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন নিয়ে আসতে হবে। মানে হাল ছেড়ে দিলে হবে না, বন্ধ করে দিলে হবে না, থেমে থাকলে হবে না। ওয়ার্ল্ডের ভিতর যারাই সফল তারা একটা সিস্টেমের সাথে লেগেছিল ভাই, কেউ একদিনে সফল হয় নাই। আমি আপনিও সফল হব না একদিনে। অলওয়েজ আমাদেরকে থিঙ্কিং করতে হবে কি পজিটিভ। আমি গত মিটিং এ বলছিলাম যে পজিটিভ থিঙ্কিং আপনার লাইফটা চেঞ্জ করে দিবে। কাজ করতে হবে স্মার্টলি, গাধার মতো পরিশ্রম করলে হবে না। গাধার মতো পরিশ্রম করে যদি সফল হওয়া যাইতো তাহলে তো গাধাই সফল হইতো, বুঝেন নাই? গাধার মতো পরিশ্রম করে যদি অলরেডি সফল হওয়া যাইতো, গাধাই তো সফল হইতো। গাধাই তো বনের কি রাজা হইতো। বনের রাজা কে, গাধা নাকি সিংহ, কে বলেন তো? বনের রাজা কে? এই যে চলে আসছে দেখেন, বনের রাজা কে? তাহলে এই যে সিংহ, সে কি গাধার মতো পরিশ্রম করে নাকি স্মার্টলি কাজ করে, কোনটা? আমাদের গাধার মতো অ্যাটিটিউড নিয়ে চললে হবে না, আমাদের স্মার্টলি কাজ করতে হবে, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। অ্যাটিটিউড হবে কিসের মতো? সিংহের মতো। একটা সিংহ যখন শিকার করে দেখবেন, একটা শিকার করার আগে আগে চিন্তা করে যে আমি কিভাবে শিকারটা করব, এর পিছনে আমি কত সময় টাইম দিব। আগে চিন্তা করে 5 মিনিট, সে শিকার করার আগে চিন্তা করে 5 মিনিট একটা জায়গায় দাঁড়াই থাকে। সরি, আমি আসলে এমন একটা জায়গায় থাকি, মানে এখানে যে কথা বলবো সেই পরিবেশটাও তেমন একটা নাই। তো যাই হোক, এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় বসে বসে কথা বলছি এখন, যদি সাউন্ড আসে এজন্য আমি দুঃখিত। তো যেখানে ছিলাম, যে এই যে এই যে অ্যাটিটিউড, এই যে একটা লায়ন্স তার অ্যাটিটিউডটা দেখেন, একটা শিকার করার আগে ফোকাস ঠিক রাখে। একটা শিকার করার আগে কিন্তু কন্টিনিউয়াসলি তার দিকে ফোকাস করে 5টা মিনিট, তার দিকে তাকাই থাকে। দেন সে, ওর ভিতরে ওই দলের ভিতরে 100টা হরিণ থাকে, 100টা হরিণের ভিতরে একটাকে চুজ করে, একটাকে চুজ করে তার পিছনে দৌড়াইতে থাকে। তার পিছনে দৌড়াইতে থাকে, তার ডানে বাই হাতে পায়ে আরো অনেকগুলো হরিণ কিন্তু ধাক্কা লাগে, ধাক্কা খায়। আপনারা দেখছেন কিনা? কিন্তু সে কিন্তু তার যেটা গোল, তার যেটা লক্ষ্য, ওইটা কিন্তু কি করে, ওইটা কিন্তু সে হাতছাড়া করে না। সে কিন্তু ওইটা বাদ দিয়ে আরেকটা ধরে না, যেটা হাতের সাথে টাচ লাগছে ওইটা ধরে না, পায়ের সাথে যেটা টাচ লাগছে ওইটা না। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? যে আমাদের ফোকাস ঠিক রাখতে হবে, আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আপনি লক্ষ্য এলোমেলো করবেন, একবার এইটা, একবার ওইটা, একবার সেইটা। ওই যে আমাদের উসমান বিন আরমান স্যার একটা কথা বলে, মানকি টাইপ লিডার। মানকি টাইপ লিডার হইলে হবে না। মানকি টাইপ লিডার হইলে ওয়ার্ল্ডের কোন সেক্টর, নট অনলি ডিএক্সএন, পৃথিবীর কোন সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন না যদি আপনি একটা জায়গায় স্থির না থাকতে পারেন, একটা সিস্টেমের সাথে আপনি লেগে না থাকতে পারেন। পসিবল না মাই ডিয়ার ফ্রেন্ডস। তার মানে আমাদের অ্যাটিটিউড হইতে হবে এমন যে যেখানে আসি সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই জায়গাটাকে ঠিক রেখে, আমাদের গোল ঠিক রেখে, ফোকাস ঠিক রেখে, আপনার টার্গেট ঠিক রেখে, আপনার ডায়মন্ড টার্গেট, আপনার
ইএসডি টার্গেট, এসএসডি টার্গেট, ডবল ডায়মন্ড টার্গেট, আপনি একটা ফোকাস ঠিক রেখে আপনি কাজ করেন, ছুটতে থাকেন। এই নৌকায় ওই নৌকায় 100 নৌকায় পা দিলে দিন শেষে আপনি কিছুই করতে পারবেন না। আজকে সিংহ ওয়ার্ল্ডের ভিতরে কি যত যত প্রাণী আছে তাদের রাজা কেন বলা হয়? বিকজ অফ অ্যাটিটিউড। হাতি তো সিংহের থেকে বিশাল বড়, একটা কিক মারলে বিশাল দূরে যেয়ে পড়ে। হাতি তো রাজা হইতে পারে নাই, তার ভিতরে সে অ্যাটিটিউডটা নাই, রাজ করার মতো সে ক্ষমতা নাই। ছোট সাইজে ছোট হইলেই যে তার তার ভিতরে কিছু হবে না, সে কিছু করতে পারবে, বিষয়টা এমন না। আমরা অনেকে আছি যে আমি শিক্ষিত না, আমি ছোট, আমি দেখতে কালো, আমি বেশি ফর্সা, আমি কম ফর্সা, আমার এই হাতে সমস্যা, আমার চোখে সমস্যা, আমার কানে সমস্যা। এগুলো ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করবে আপনার ব্রেনকে, আপনার ব্রেনটাকে যেভাবে আপনি লালন পালন করবেন, আপনার লাইফটা তেমনই হবে। সো লায়ন্স তার কি মাথার ভিতরে ঢুকাইছে, আমি ওয়ার্ল্ডের যত যত কি আছে, যত পশু পাখি আছে, এদের ভিতরে আমি রাজ করব, সেটাই সে করছে। অ্যাটিটিউড আমাদেরকে তৈরি করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের ভিতরে ট্যালেন্টটাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা অনেকে আছি যে মানে আমি নিজেকে ছোট করে দেখি। আপনি নিজেকে ছোট করে দেখলে পৃথিবীর কেউ আপনাকে সফল করতে পারবে না। আপনি নিজের কাছে নিজেই তো সফল না। এট ফার্স্টে সফল হওয়ার আগে নিজের কাছে নিজে সফল হইতে হবে। আমার নিজেকে নিজে বলতে হবে যে আমি পারবো, উই ক্যান ডু ইট। আমার নিজের ভিতরে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভিন্ন কিছু ট্যালেন্ট থাকে, প্রতিটা মানুষের ভিতরে আছে, মাস্ট বি আছে, এটা মাস্ট বি আছে। কেউ এটাকে খুঁজে বের করতে পারে, কেউ করতে পারে না। আপনি মানুষের কথা শুনতে পারেন মনোযোগ দিয়ে, এটাও একটা ট্যালেন্ট, এটাও একটা আর্ট। এই একটা ট্যালেন্ট আপনাকে অনেক উপরে নিয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনি কথা বলতে পারেন, মানুষকে বুঝাইতে পারেন, এটাও একটা ট্যালেন্ট। আপনার ভিতর ধৈর্য অনেক বেশি, এটাও একটা ট্যালেন্ট। মানে আপনার ভিতর কি আছে সেটা আপনি ভালো বলতে পারবেন, কিন্তু এটা খুঁজে বের করতে হবে আপনাকে। কিছু না কিছু আপনার ভিতর ইউনিক আছে, যেটা অন্য কারোর ভিতরে নাই। তার মানে ইউনিক জিনিসটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভিন্ন। ওয়ার্ল্ডের কোনো মানুষের সাথে কোনো মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। তার মানে আপনার হাতের ফিঙ্গার কারোর সাথে মিলে না, মানে আপনি ইউনিক। আপনার ভিতরে ইউনিক জিনিস আছে, বুঝেন বিষয়টা? তার মানে আমরা একটা মানুষ আর একটা মানুষের সাথে গুলাই, সে শিক্ষিত সে পারে, আমি পারবো না। সে অশিক্ষিত, আমি শিক্ষিত, সে অশিক্ষিত হয়ে হচ্ছে সফল হয়ে গেছে, আমি শিক্ষিত হয়ে কিছু করতে পারলাম না, না আমার দ্বারা হবে না। বিষয়টা এমন না। কে শিক্ষিত কে অশিক্ষিত, কে লম্বা কে ভেটে, কে কালো কে মোটা, বিষয়টা এইটা না। বিষয়টা হচ্ছে আপনার ব্রেনটাকে কিভাবে আপনি ইউজ করছেন, আপনার ব্রেনটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, আপনার নিজের ভিতরে ট্যালেন্টটাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, খুঁজে বের করছেন, এটা ইম্পর্টেন্ট। তো নিজেকে ভালোবাসতে হবে, নিজের ভিতরে ট্যালেন্টটাকে ফাইন্ড আউট করতে হবে, এবং বড় বড় স্বপ্ন দেখতে হবে। লাইফে যত বড় স্বপ্ন আছে দেখা শুরু করেন। গাড়ি করব, বাড়ি করব, এটা করব, ওইটা করব। ছোটবেলায় অনেক স্বপ্ন দেখছেন ভাই, কত কি করে ফেলবো ছোটবেলায়। আমরা কেউ জিজ্ঞাসা করলে কি হবেন, পাইলট হব, কি হবেন, ইঞ্জিনিয়ার হব, ডক্টর হব, বিজনেসম্যান হব। বড় হয়ে সব ভুলে গেছি, প্রবাসে আসছি সব ভুলে গেছি, জব শুরু করছি সব ভুলে। কিসের গাড়ি বাড়ি, কিসের গাড়ি বাড়ি? আজকে আমি হারুন, আমি কিন্তু একটা সময় স্বপ্ন দেখতাম না যে আমি ভালো একটা গাড়ি করব, ভালো মানে ভালো একটা আমি বাড়ি করব, একটা গাড়ি কিনবো, এটা আমি কখনোই স্বপ্ন দেখতাম না। আল্লাহর রহমতে এখন বর্তমানে বাসার কাজ করছি। তো এটা কোনো গর্ব না, এটা অহংকার না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে বাসার কাজটা ধরছি, এই বাসাটা কমপ্লিট করতে প্রায় 1 কোটি টাকা লাগবে, বুঝলেন? তো এই যে সাহসটা, এই সাহসটা ডিএক্সএন আমাকে দিছে। বুঝতে পারছেন কিনা? তার মানে আমি যে বর্তমানে যে বাসার কাজ করছি, আমার গ্রামের ভিতরে নাম্বার 1। এখন আমি এই সাহসটা পাইলাম কই ভাই? আমি যদি ডিএক্সএন এ না আসতাম, জীবনে এই সাহস আমি পেতাম না। যা ইনকাম করব, তাই কি করব, তাই খাবো দাবো, 20-30 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো বাসা মাসা করবো, করে থাকবো, দ্যাটস ইট। এটা লাইফ স্টাইল। আমি কখনো চিন্তাই করতাম না 1 কোটি টাকা দিয়ে একটা বাসা করার স্বপ্ন আমি দেখতামই না। রাইট নাও দেখছি, বিকজ অফ ডিএক্সএন। ডিএক্সএন আমার পিছনে সাপোর্ট আছে। আমার ইনকাম বন্ধ হয়ে গেলেও ডাজেন্ট ম্যাটার, আমার জব চলে গেলেও ডাজেন্ট ম্যাটার। এখানে প্রতি মাসে আমার হ্যান্ডসাম একটা ইনকাম আছে, এইটা না থাকলেও কোনো সমস্যা নাই। ডিএক্সএন আছে, এই ভরসায়, এই ভরসায়, এই জোরে, এই শক্তিতে এই বাসার কাজ শুরু করছি। প্রায় 80% কমপ্লিট। অল্প আর একটু বাকি আছে, আগামী 3-4 মাসের ভিতরে কি কমপ্লিট হয়ে যাবে। এই সাহসটা আমি কোথায় পেলাম? এই ডিএক্সএন আমার সাহস, এই ডিএক্সএন আমার সাহস। ভাই আপনি সিম্পল একটা চিন্তা করেন, বর্তমানে যে জায়গায় আছি, একটা কোম্পানিতে আমি সাইট ইনচার্জ, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো এই যে এই যে প্রফেশন, এই যে পেশা, বর্তমানে সিঙ্গাপুর ঢুকতে গেলে একটা মানুষের 15-20 লাখ টাকা লেগে যায়।
সেই জায়গায় আমি ভালো একটা পজিশনে আছি, হ্যান্ডসাম একটা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। আমি মানে সিদ্ধান্ত নিছি যে আগামী আগামী মনে করেন যে 27 সালের আগে, মানে 2026 সালের ভিতরেই হয়তো আর 5-6 মাসে বিদেশ থাকবো, তারপরে একেবারে টাটা বাই বাই দিয়ে দেশে চলে যাব। এই পাওয়ার কোন জায়গা থেকে পাইছি ভাই? এই ডিএক্সএন। তার মানে আমি যদি স্বপ্নই না দেখতাম শুরুতে যে আমি ডিএক্সএন থেকে রিটায়ারমেন্টে যাবো, ইয়ারলি রিটায়ারমেন্ট, এখনো বিয়ে শাদীও করি নাই, বিয়ের আগে একটা মানুষ রিটায়ারমেন্টে যায় পৃথিবীতে কোথাও দেখছেন? হ্যাঁ, কোথাও দেখছেন? এটা ডিএক্সএন এ পসিবল, এইটা ডিএক্সএন এ পসিবল। তার মানে আমি যদি স্বপ্নই না দেখতাম, এই যে বাড়ি তো প্রায় ডান, গত ডিএক্সএন এ আছি প্রায় 4 বছর প্লাস। এই 4 বছরে আপনি যদি ধরেন, 4 বছরে যদি ধরেন, আমি প্রথম 1 বছর বাদ দিলাম, গত 3 বছরেও যদি আপনি ধরেন প্রতি মাসে 50,000 টাকা ইনকাম, তারপরেও কিন্তু 20 লাখ প্লাস ইনকাম করা শেষ। এবার কি 50,000 টাকা কি প্রতি মাসে ইনকাম আসে? প্রায় 1 লাখ টাকা ইনকাম আসে প্লাস মাইনাস। এই যে প্রত্যেক মাসে যে ইনকাম, ডিএক্সএন থেকে অলরেডি 30-40 লাখ টাকা ইনকাম করা শেষ। এখন তো সবই বাকি ভাই। তা আমি যদি স্বপ্নই না দেখতাম, তাহলে এটা পসিবল হইতো কিভাবে? স্বপ্ন দেখতে হবে আগে আপনাকে। তার মানে কি, টার্গেট ওয়ান, বাসা কমপ্লিট। এবার দ্বিতীয়ত কি, টার্গেট তো একটা গাড়ি, সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। গোল সেট আপ করছি, আগামী 2027 সালের ভিতরে একটা গাড়ি কিনতে হবে ডিএক্সএন এর টাকা দিয়ে। এটা কি আগামী নেক্সট ড্রিম ইনশাল্লাহ। সো ডিএক্সএন সিস্টেমে যদি সফল হইতে চান, লিস্ট 3 ইয়ার্স আপনাকে টিকে থাকতে হবে। আজকে ওয়ার্ল্ডে যারাই সফল, ডাক্তার লিম সুজিন কোম্পানি ফাউন্ডার, সে ডিএক্সএন সিস্টেমে সফল, জিরো থেকে শুরু করছে, আজকে ডিএক্সএন হিরো। পুরো ওয়ার্ল্ডে কি, পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে তার বিজনেস চলছে। আজকে সবাই আমরা তার টিমে। আজকে 21 মিলিয়ন ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার, চিন্তা করা যায়। একাই শুরু করছে। একা যখন শুরু করছে, নিজে ইনভাইট করছে ফিলিপাইনে। ফিলিপাইন স্টোরি তো আপনারা জানেন, মানুষকে ইনভাইট করে কেউ আসে না, কান্ট্রি ম্যানেজার যে ইনভাইট করে আসে না। ওখানে যে আমাদের যে বড় বড় এখন সিএমও, তারপরে এই যে সিএমও যেগুলো আছে, সিএমএ মানে বড় বড় যে আমাদের চিফ মার্কেটিং অফিসার গুলো আছে, কিংবা মার্কেটিং ট্রেনার যারা আছে, তারা যে ফিলিপাইনে ইনভাইট করছে আসে নাই। বছরের পর বছর ইনভাইট করছে, কেউ তাদের সাথে জয়েনিং করে নাই। একটা প্রোগ্রামের জন্য কি ইনভাইট করে করে, ইনভাইট করে 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 6 মাস ধরে ইনভাইট করছে, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, 3 জন মানুষ আসছে। 3 জন মানুষ আসছে, দুইজন কি, দুইজন অষ্টমী যাওয়ার নাম করে চলে গেছে, আর একজন কি আরেকটা অজুহাত দিয়ে চলে গেছে। এই হচ্ছে ফিলিপাইনের অবস্থা। তারপর ডক্টর লিম সিরিজে নিজে ফিলিপাইনে যে সে ইনভাইট করছে, ফিলিপাইনে নিজের হাতে ইনভাইট করছে, নিজের হাতে ইনভাইট করে আজকে সেই ফিলিপাইনে ওয়ার্ল্ডের ভিতরে প্রায় মানে টপ 10 কান্ট্রি সেলস এর ভিতরে একটা কান্ট্রি হচ্ছে ফিলিপাইন। ইউরোপের মার্কেটটা বিল্ড করতে 10 বছর টাইম লাগছে, 10 বছর, 10 ইয়ার্স। ইউরোপের মার্কেটে ডিএক্সএন এর সেলস 10 বছর অনলি $1,001 ইউরো। টোটাল 10 বছরের সেলস। 10 বছর পর একটা মহিলা জয়নিং করে ইউরোপে, এই যে পিরুতে। একটা মহিলা জয়নিং করার পরে পিরুতে তার ভালো লাগে, সে 1 বছরের ভিতরে টোটাল ডিএক্সএন সিস্টেম চেঞ্জ করে ফেলে। 1 বছরের ভিতরে সেলস হয় $1 লক্ষ+। কিন্তু গত 10 বছরে শুধু ডিএক্সএন কোম্পানি ইনভেস্টই করছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা, শুধু ইনভেস্টই করছে। অফিস ভাড়া, স্টাফ, প্রতি বছরে প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেছে, আবার মালয়েশিয়াতে ব্যাক করছে, এক্সপায়ার আবার ব্যাক। সে কোথাও হাল ছেড়ে দেয় নাই। সে কি হাল ছেড়ে দিছে? আজকে ইউরোপে ডিএক্সএন এর সব থেকে নাম্বার 1 সেলস পিরুতে। আপনি কোথায় আছেন? অলরেডি যারাই সফল কষ্ট করছে ভাই, আজকে শাহজাহান হাজি ননি স্যার দেখেন, সে কি কষ্ট করে নাই? কষ্ট করেন, একটা পেজ সেল করার জন্য সাইকেল পাড়ি দিয়ে চলে গেছে, মানে 2, 3, 5, 10 কিলোমিটার চলে গেছে সাইকেল পাড়ি দিয়ে। সে তো আজকে ডিএকশন সিস্টেম আমাদের সবার আইকন, সবার লিডার। এবং সে যদি আজকে সফল হইতে পারে, একজন সৌদি প্রবাসী, হারাম শরীফের পাশে একটা দোকান ছিল, বিশাল একটা দোকান, সেটা বেচে কিনে দিয়ে 2010-11 সালে বাংলাদেশে ব্যাক করছে। সেই 2010-11 সালের পর থেকে এখনো পর্যন্ত ওয়ার্কার ভিসায় প্রবাসে যাওয়া লাগে নাই। ইন্টারন্যাশনাল উদ্যোক্তা, আজকে তার টিমে কত বিজনেস পার্টনার আমরা? প্রায় 3 লক্ষ+ বিজনেস পার্টনার। তাহলে এই মানুষটা আজকে কি করছে? বাংলাদেশে বসে প্রতি মাসে 20-30 লাখ টাকা ইনকাম করছে। সে তো আপনাদের আইকন, আপনারা তাকে ফলো করেন। সে কিভাবে সফল হয়েছে? তার সময় কি জুম ছিল? না। তো কিভাবে সে মাইন্ড সেট আপ করছে, কিভাবে সফল হয়েছে? আমাদের উসমান গনি আরমান স্যার কিভাবে সফল হয়েছে? ডিএক্সএন এ জয়েনিং করার পরে নিজের বাবা বলে, তুমি যদি ডিএক্সএন করো, হয় তোমাকে বাসা ছাড়তে হবে, না হয় কি ডিএক্সএন তোমাকে ছাড়তে হবে, যে কোনো একটা। সে কি করছে? বাসা ছেড়ে দিছে, ডিএক্সএন ছাড়ছে। বাসা ছেড়ে ঢাকা শহরে এসে থাকছে 6 মাস, 6-7 মাস একটানা ফ্লোরে ঘুমাইছে। তার এই কাজিন ছিল, আত্মীয় স্বজন, তাদের সাথে বেড শেয়ারিং করে, ফ্লোরে বেড শেয়ারিং না, রুম শেয়ারিং,
রুম শেয়ারিং করে 2000 টাকা ভাড়া দিয়ে ফ্লোরে ঘুমাইছে একটানা প্রায় 6টা মাস। সকালে খাবার খায় নাই, দুপুরে কোনোদিন রুটি খাইছে, কোনোদিন ডাল দিয়ে 20 টাকা দিয়ে এক প্লেট ভাত খাইছে। তার বাবা কোটিপতি, তার বাবা একজন লয়ার, সে একজন লয়ার। সে লয়ারে একজন ছেলে হয়ে যদি বাসা ত্যাগ করতে পারে ডিএকশনের জন্য, তার মাইন্ড সেট আপটা কোন জায়গায় ছিল চিন্তা করেন, কোন লেভেলের ছিল চিন্তা করেন। বাবা বলছে হয় তোমার পেশা ছাড়তে হবে, না হয় কি আমাদের বাসা ছাড়তে হবে, মানে হয় ডিএকশন ছাড়তে হবে, না হয় বাসা ছাড়তে হবে। সে তো চাইলে ডিএকশন ছেড়ে দিতে পারতো, সে তো ভালো একটা জবও করতো সেই সময়, এলএলবি। উনি উনি কিন্তু একজন আইনজীবী। সে তো চাইলে ডিএকশন তো বাদ দিতে পারতো, তার ওই পেশাটাকে চুজ করতে পারতো, করে নাই তো। করে নাই বলে আজকে ডিএকশন এর টাকা দিয়ে কি করছে, 55 লাখ টাকার একটা গাড়ি কিনছে। আজকে যদি সে ডিসিশন না নিত, সেই 2018 সালে সিদ্ধান্ত না নিলে আজকে সে ডিএকশন ইতিহাস তৈরি করতে পারতো। আজকে হাজার হাজার বাংলাদেশের আইকন, হাজার হাজার বাংলাদেশিদের কি লিডার তাকে ফলো করে, সে বাংলাদেশের একটা এক্সাম্পল। একটা ডিসিশন টোটাল লাইফ চেঞ্জ করে দিয়েছে। এখন আপনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, এইটা ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। ডক্টর সেলিম স্যার দেখেন, ডাক্তার সেলিম স্যার কি করছে, একটা সিদ্ধান্ত নিছে, তার ডাক্তারের পেশার পাশাপাশি আজকে জেড বিমানে করে ঘুরছে। জেড বিমানে করে এই যে গত আমাদের এই যে গত কয়েকদিন, সরি কয়েক মাস আগে বাংলাদেশে নভেম্বরে প্রোগ্রাম হয়েছে না, তখন জেড বিমানে করে মালয়েশিয়াতে গেছে না। তো এমন একটা লাইফ স্টাইল কে না চায়? তো আপনারা কি চান না এমন একটা লাইফ স্টাইল? বলেন তো দেখি, কমেন্ট বক্সে লিখেন। আমরা চাই কি না মাই ডিয়ার ফ্রেন্ডস? তেমন একটা লাইফ স্টাইল যদি চান, তো এত হতাশ কেন? একটু পর পরে আপনাদের ভিতরে হতাশা কিভাবে আসে আমি জানি না। জাহাঙ্গীর স্যার দেখেন, সেও তো সিস্টেমে লেগে থাকার কারণে আজকে জেড বিমানে করে ঘুরে, বুঝেন? একটা জেড বিমানে বাংলা টাকা 3000 থেকে 3500 কোটি টাকা। একটা জেড বিমানে বাংলা টাকায় অ্যামাউন্ট 3 থেকে 3500 কোটি টাকা তাদেরকে নিয়ে ভিজিট করছে মালয়েশিয়াতে। তার মানে এমন একটা লাইফ স্টাইল প্রত্যেকটা মানুষই চায়। দেখছেন কি না কি দিচ্ছে দেখেন। আমি সাধারণ একজন ওয়ার্কার, সিঙ্গাপুরে কি কাজ করি, সিঙ্গাপুরে আমি জব করি, জবের পাশাপাশি ডিএকশন করার কারণে ডিএকশন থেকে আমার অস্ট্রেলিয়ার ট্যুর ফ্রি এই 2026 সেপ্টেম্বরে। চিন্তা করা যায়, ডিএকশন যে কোম্পানি অস্ট্রেলিয়ার ট্যুর দিতে পারে, এই কোম্পানিতে এসে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি মানে সিদ্ধান্তহীনতায় ভোগেন যে আপনি ডিএকশন করবেন না কি করবেন না, করা দরকার কি করা দরকার না। আমি মাঝে মাঝে মানে অবাক হয়ে যাই যে আপনারা কোন জায়গায় আসছেন, কোন সিস্টেমে আসছেন, এইটা আপনার ইমাজিন করতে পারেন না ভাই। তো ডিএক্সএন যদি আমাকেও অস্ট্রেলিয়ার ট্যুর দিতে পারে, হাজার হাজার মানুষকে যদি, এই যে এই বছর মালয়েশিয়া থেকে সবাইকে জাপান ট্যুর, তাহলে আমাদেরকে যদি জাপান, অস্ট্রেলিয়া, ইউকে, দুবাই, এই যে বাংলাদেশ থেকে এই বছরে অনেকগুলো লিডার অলরেডি দেখছেন যে সৌদিতে হজ করছে, উমরা করছে না, তারা করছে ডিএক্স এর মাধ্যমে করছে। আবার আবার কিন্তু অলরেডি কোয়ালিফাই হয়ে আছে দুবাইয়ের জন্য অলরেডি কিন্তু কোয়ালিফাই হয়ে আছে তারা। তার মানে এই ডিএক্সএন কি না দিচ্ছে আপনাদেরকে, তারপর আমরা ডিসিশন নিতে পারি না। একজন স্টুডেন্ট ডিএক্সএন সিস্টেম থেকে, আমারই লিডার শাহনাজ রহমতুল্লাহ টিডি, প্রতি মাসে স্টাডির পাশাপাশি ইউকেতে স্টাডি করে, প্রতি মাসে কি 2-3 লাখ টাকা ইনকাম করছে ডিএক্সএন থেকে। আমাদের সাহেল ভাই এখানে আছেন, এই যে মিটিং এ রাইট নাও আছেন। সাহেল ভাই একটা এক্সাম্পল, মানে আমাদের একটা কি এক্সাম্পল, আমাদের আমরা আমরা তাকে ফলো করতে পারি। আমাদের তো দুনিয়ার অজুহাত। ডায়মন্ড হওয়ার আগে জানতামই না যে সে মানে ঠিক মতো যে হাঁটতে পারে না, এটা আমরা জানতামই না। ডায়মন্ড হওয়ার পরে জানছি একটা মানুষ কতটা ডেডিকেটেড হইলে, একটা মানুষ কতটা মানে তার ভিতরে কতটা মিশন ভীষণ ক্লিয়ার থাকলে সে তার জায়গা থেকে সফল হয়ে বসে আছে, ডায়মন্ড হয়ে বসে আছে, প্রতি মাসে হ্যান্ডসাম একটা ইনকাম করছে প্রতি মাসে। আর আমাদের অজুহাত ভাই, টাকা নাই, পয়সা নাই, এইটা নাই, সেইটা নাই, মানে ফোন নাই, কথা বলতে পারি না, এটা করতে পারি না, মিটিং এ যাইতে পারি না, দুনিয়ার অজুহাত। সে তো ঘরের ভিতরে বসে ডিএকশন করে আজকে সফল। তা আপনারা কি এগুলো দেখেন না? আমাদের সিফাত ভাই দেখেন তো, আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে রে ভাই, কোটি কোটি শুক্রিয়া। 2 হাত নাই, দেখছেন ইএসডি হয়ে বসে আছে, চিন্তা করা যায়? অথচ আমরা অজুহাত দেই, এইটা হয় না, সেটা হয় না। মানে আল্লাহ সবকিছু দেওয়ার পরেও অজুহাত। তা সবকিছু দেওয়ার পরেও অজুহাত, তাহলে আপনি মানে আপনি এটাকে কিভাবে আপনি ফিল করেন আমার বুঝে আসে না। মানে সবকিছু দেওয়ার পরেও যদি অজুহাত দেখেন, তো না দিয়াই তো ভালো ছিল, বুঝেন নাই? তার মানে আমাদের যেটা দিছে এটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আজকে রিয়েকশন সিস্টেমে ডক্টর কাজ করে, এই যে আমার টিমে ডক্টর তানজিলা আপু, সে ডাক্তারের পেশার পাশাপাশি আরো স্টাডিও করছে, ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স স্টাডি, প্রতি মাসে হ্যান্ডসাম একটা ইনকাম করছে। যখন স্টার এজেন্ট ছিল 10,000 টাকা, স্টার এজেন্টের পরে যখন ডায়মন্ড হয়,
যে মাসে ডায়মন্ড হয় তার আগের মাসে ইনকাম আসে তার 10,000 টাকা, ডায়মন্ডের পরে তো ইনকাম আসে 52,000 টাকা। তাহলে ইনকাম কিভাবে মুভ করে, একটা ডক্টর পেশার পাশাপাশি ডিএকশন করতে পারে মানুষ আমাদের অজুহাত দেই। আমার টিমের একটা ছেলে দেখেন, এই যে আমাদের আরিফ ভাই, সে কাতার প্রবাসী, বাংলাদেশে একদম টোটালি চলে আসছে, রিজাইন দিয়ে ভিসা ক্যান্সেল করে চলে আসছে। সে একজন প্রবাসী, এখন ফুল টাইম ডিএকশন করে, ফুল টাইম ডিএকশন করছে প্রবাসী হয়ে 28 বছরে। অনলি 1.5 বছরের মাথায় প্রবাস জীবন থেকে মুক্তি, মানে মুক্তি নিয়ে চলে আসছে, রিটায়ারমেন্টে চলে আসছে, এখন ফুল টাইম ডিএকশন। ফ্রি সময় দিয়ে, ফুল টাইম বলা যাবে না, মানে ফ্রি সময় দিয়ে ডিএকশন করছে, বাকি সময়টা ফ্যামিলিকে দিচ্ছে, মানে ফুল টাইম ফ্যামিলিকে সাপোর্ট করছে আর কি। ফুল টাইম তার ওয়াইফকে দিচ্ছে, ফুল টাইম তার বাবা মাকে দিচ্ছে, ফ্রি সময়টা দিয়ে। মাঝে মাঝে মানুষ কোনো কিছু না করলে তেমনি সে অসুস্থ হয়ে যায়, বুঝেন নাই? তো ফ্যামিলিকে সাপোর্ট করার পাশাপাশি মাঝে মাঝে তার টিমকে সাপোর্ট করছে। এখন প্রতি মাসে ডিএকশন থেকে তার 70-80 হাজার টাকা ইনকাম। 50,000 প্লাস, 50,000-এর নিচে একবারও তার ইনকাম আসে না। আমি দেখি নাই যে গত 4-5 মাস বাংলাদেশে আসছে 50,000 টাকা নিচে এক মাসও তার ইনকাম আসে না। তার মানে সে যদি একটা প্রবাসী হয়ে 1.5 বছর ডিএকশন করে দেশে এসে প্রতি মাসে 50,000 প্লাস ইনকাম করতে পারে, আমরা কেন ডিসিশন নিতে পারি না ভাই? আমরা কেন ডিসিশন নিতে পারি না? আজকে ডিএকশন সিস্টেমে যারা প্রবাসী দেখেন তারা কি করছে। এই যে একটা মালয়েশিয়ান প্রবাসী, এক মাসে ইনকাম 12,000 রিঙ্গিত, অনলি ইডিডি, মানে এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড। এক মাসে তার প্রথম মাসে মে মাসে ইনকাম 5,000 রিঙ্গিত, তারপরে মাসে 5,800, তারপরে মাসে 12,000 রিঙ্গিত। ডিএকশন ইনকাম কিভাবে মুভ করে চিন্তা করা যায়? আপনি কত বছর বিদেশ থাকলে 12,000 রিঙ্গিত রিয়াল আপনি এক মাসে ইনকাম করতে পারবেন বলেন তো, একটু কমেন্ট বক্সে লিখেন। কত বছরে পসিবল যে এক এক মাসে 12,000 রিঙ্গিত ইনকাম করে? এটা কি পসিবল মাই ডিয়ার ফ্রেন্ডস? পসিবল বলেন, এটা কি সম্ভব? কিন্তু সে ডিএকশন সিস্টেমে করে দেখাইছে, এক মাসে 12,000 রিঙ্গিত, মানে বুঝেন প্রায় 4 লাখ টাকা ইনকাম, অনলি ইডিডি। তাইলে আগামী আগামী 2, 5, 10 বছর পরে তার ইনকাম কি হবে? সে যদি ডিএকশন না করে প্রবাসে পড়ে থাকতো, তাইলে কি আজকে সে এই লেভেলে ইনকাম করতে পারতো? জুম করে দেখতে পারবেন আপনারা, জুম করে দেখতে পারবেন এখানে যে 2025 জুলাইয়ের ইনকাম, এতদিনে মনে হয় ইনকাম আরো আরো অনেক বেড়ে গেছে। তার মানে আমি বলবো যারা প্রবাসী আছি তাদের জন্য বিশাল একটা সিস্টেম, বিশাল একটা জায়গা ডিএকশন। অনেকে অনেক কথা বলবে, এত টাকা পয়সা দিয়ে কি হবে। ডিরেক্ট তাদেরকে বলবেন যে ভাই এত টাকা দিয়ে কি হবে, আপনার টাকাগুলো আমার নামে লিখে দেন, আপনার বাড়ি গাড়ি আমার নামে লিখে দেন, আপনি দেউলিয়া হয়ে যান, তখন বুঝবেন যে দেয় কিনা। টাকা পৃথিবীতে থাকতে হলে গুরুত্ব আছে। পৃথিবীতে যত বড় বড় কাজগুলো হয় টাকার দ্বারাই হয়। পৃথিবীতে যত বড় বড় কি, আমাদের ইসলাম ধর্মে যত বড় বড় কাজ আছে, হজ করা বলেন, কুরবানি করা বলেন, জাকাত দিয়া বলেন। জাকাত কাদের উপরে ফরজ? যাদের টাকা আছে তার উপরে। হজ কার উপরে ফরজ? যার উপর টাকা, মানে যার টাকা আছে তার উপরে। তো একটা গরিব অসহায় মানুষের উপর কি হজ ফরজ, জাকাত ফরজ? তার মানে আমাদের বুঝতে হবে যে টাকা পয়সা ইনকাম করা ছাড়া অন্য মানুষের রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া যাবে না। ইসলাম ধর্মে বড় বড় যে ইবাদত গুলো আছে এগুলো করতে হলে অবশ্যই আপনার টাকা দরকার। ইভেন প্রত্যেকটা ধর্মেই যত বড় বড় কাজগুলো আছে সেগুলো করতে গেলে টাকা দরকার, টাকা ব্যতীত পসিবল না, বুঝলেন নাই? তবে টাকা দরকার। 90% মানুষের স্বপ্ন পূরণ করতে পারে না, একটাই কারণ, ওয়ারিং অ্যাবাউট হোয়াট উইল পিপল সে। মানুষ কি বলবে? মানুষ তো কত কি বলবে, আপনি যেদিন মারা যাবেন সেদিনও মানুষ কি বলবে? মানুষ এসে বলবে যে মারা গেছে, এইটা হয়ে ওই সমস্যা, এই সমস্যা, মারা গেছে, একটু পরে যে কি। ঠিকই আপনার ওই, আপনি এদিকে মারা যাবেন, এদিকে আপনার দাফন কাফন চলবে, ওদিকে যে তারা খেচুড়ি নিয়ে কামড়া কামড়ি করবে, মারামারি করবে। ভাই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, বুঝছেন? যেদিন মারা যাবেন সেদিনও কেউ আপনার জন্য থেমে থাকবে না। সেদিনও সেই খেচুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, যে আমার এক পিস মাংস কম হয়েছে, আমার এইটা কম হয়েছে, আজকে খাবার ভালো হয় নাই, আজকে খেচুড়িতে কি ঝাল একটু কম হয়েছে, আপনি কিন্তু ওদিকে কি শুয়ে আছেন। তার মানে এটা বুঝতে হবে ভাই, কারোর জন্য পৃথিবী থেমে থাকবে না। আজকে যারা আপনার কথাগুলো বলছে এগুলো কেউ আপনার আপন না। অ্যাকচুয়ালি আপনি যেদিন মারা যাবেন সেই দিন এই জিনিসটা ফিল করবেন, এর আগে ফিল করবেন না। এই কথায় আছে মারা যাওয়ার আগে একবার মরো, মানে মারা যাওয়ার আগে একবার ফিল করেন যে আমি পৃথিবীতে নাই, আমার সাথে কি কি ঘটবে। দেন আপনি বুঝতে পারবেন কি আপনার আপন, কি আপনার আপন না। কে কি বলছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এইটা ওইটা সেইটা, তার কথা শুনে আমরা এক জায়গায় জিম মেরে বসে থাকি, লাইফে আমরা কিছু করতে পারি না। লোকের কথা বাদ দিয়ে নিজের লাইফে নিজে স্ট্রং একটা ডিসিশন নিয়ে মাঠে নামেন, চোখ বন্ধ করে আগামী 6টা মাস ডিএকশন করেন, দেখেন কি ঘটে। তা না, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ তো কত কি বলবে, মানুষ হাতে তালি দিবে। আপনি যখন উইন হবেন, আপনি যখন সফল হবেন, তখন তারাই আবার আপনাকে মাথায় হচ্ছে প্রথমে হাসবে,
তারা আবার পরে কি আপনাকে ফুলের মালা গলায় দিবে, তারা আপনাকে নিয়ে ক্লাব দিবে, তারা আপনাকে নিয়ে কি করবে, তারা আপনাকে নিয়ে মাথায় তুলে রাখবে। তার মানে আপনাকে আগে সফল হইতে হবে। শুরুতে সবাই হাসে, প্রত্যেকটা কাজের শুরুতে মানুষ হাসবে, হাসুক, সমস্যা নাই তো, হাসুক। তার মানে আমার জায়গা থেকে আমাকে নিজেকে স্ট্রং রাখতে হবে। ডু সামথিং ইউর সেলফ উইথাউট পেইং অ্যাটেনশন হোয়াট উইল পিপল সে অ্যাবাউট ইউ। কে কি বলছে ডাজেন্ট ম্যাটার। নিজের জন্য নিজে কাজ করেন, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস তৈরি করেন, নিজের লাইফ চেঞ্জ করার জন্য নিজে কাজ করেন। মানুষের কথা চিন্তা করলে লাইফে কিচ্ছু করতে পারবেন না। তো প্রত্যেকটা মানুষকে বলবো নেভার গিভ আপ। সফলতার সিক্রেট কখনো ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন মানে শেষ। আমাদের ব্রেনটি এমন ভাবে সেট আপ করতে হবে, যাই হয়ে যাক ডিএকশন আমি ছাড়বো না, যাই হয়ে যাক ডায়মন্ড আমাকে হইতে হবে, যাই হয়ে যাক ডিএকশন সিস্টেমে আমি সফল হব, উইন হব। এটা 100% একটা মেন্টালিটি সেট আপ করে মাঠে নামতে হবে। দেন প্রত্যেকটা মানুষ আমরা এখান থেকে উইন হইতে পারবো। সো এই মাসটা আমাদের একটা চ্যালেঞ্জিং একটা মাস, আমাদের রমজান মাস। আমি রিকোয়েস্ট করবো কেউ অলসতা করবেন না। বি সিরিয়াসলি, ভিতর থেকে কলিজার ভিতর থেকে ব্যবসাটা কন্টিনিউ করেন। প্রত্যেকটা ব্যক্তি আমরা ডায়মন্ড হব ইনশাল্লাহ। So আমি প্রত্যেকটা মানুষকে এখানে দেখতে চাই যে আর ইউ রেডি মাই ডিয়ার ফ্রেন্ডস? লাইফ চেঞ্জ করার জন্য রেডি, নাকি সারা জীবন এইভাবে অন্যের কথা শুনে বাদ দিয়ে দিবেন? কি বলেন, রেডি? রেডি আছেন সবাই লাইফ চেঞ্জ করার জন্য? রেডি? আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাই। নাকি সারা জীবন অন্যের কথা শুনবো আর হচ্ছে বিজনেস ছেড়ে পালাই যাব, বন্ধুর কথা শুনে বিজনেস ছেড়ে পালাই যাব? লাইফে যাই হয়ে যাক, যত প্রবলেমে আসুক, ছাড়িয়েন না। আমি বলবো ডিএকশন এ লেগে থাকতে পারলে 100% উইন। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। তো ডিএকশন এমন একটা সিস্টেম ভাই, আপনি লেগে থাকেন, পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনাকে এখানে মানে আনসাকসেস করা, অসফল করা। জাস্ট একটা মেন্টালিটি আপনাকে সেট আপ করতে হবে, লেগে থাকতে হবে, দ্যাটস ইট। লেগে থাকতে পারলে এখানে উইন আমরা হব, এটা 110% উইন হব। শুধু লেগে থাকতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। ইনশাল্লাহ সবাই আপনার ডায়মন্ড হবেন। তো আজকে এ পর্যন্তই। অন্য কোনো মিটিং এ দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।